প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র। আজকে যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বন্টন প্রণালী। ইতিমধ্যে আমরা উৎপাদন ব্যবস্থাপনার প্রথম পত্রে কিছু ক্লাস নিয়েছি এবং আমাদের অন্যান্য টিচাররাও উৎপাদন ব্যবস্থাপনার পাশাপাশি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, যেহেতু আমাদের ব্যবস্থাপনা বিভাগের অধীনে যে ক্লাসগুলো হচ্ছে সে তার মধ্যে দুইটা বিষয় আমরা পড়াচ্ছি, তোমরা ভালো করে জানো। আর তাছাড়াও অন্যান্য ক্লাস তোমাদের নিয়মিত হচ্ছে। আশা করি তোমরা বাসায় ভালোভাবে পড়াশোনা করছো। ইনশাল্লাহ এভাবে প্রিপারেশন নিতে থাকবা। আশা করি যে খুব দ্রুত আমাদের কলেজ খুলে যাবে। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি যে আমাদের এই মহামারী থেকে তাড়াতাড়ি আমাদেরকে পরিত্রাণ করুন আল্লাহ তাআলা। আমরা যেন আমাদের সেই স্বাভাবিক অবস্থায় আবার ফিরে আসতে পারি। আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের সামনে ক্লাসে বসে আমরা তাদেরকে দেখে ক্লাস নিতে পারি। আসলে এইভাবে ক্লাস নেওয়াটা মোটেই সুখকর কিছু নাই। আমরা আমাদের প্রিয় ছাত্রছাত্রীদেরকে দেখতে পাচ্ছি না, তারা আমাকে দেখছেন না, তাদের সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না, যোগাযোগ করা যাচ্ছে না, তাদের গল্প শোনা যাচ্ছে না। আসলে খুবই মিস করছি তোমাদেরকে। ইনশাল্লাহ আল্লাহ তাআলার কাছে আবারও প্রার্থনা করি খুব দ্রুত যেন আমাদেরকে সবকিছু স্বাভাবিক করে দেন এবং আমরা তোমাদের সামনে আমরা একসাথে আবার স্বাভাবিকভাবে ক্লাস নেব, তোমাদের গল্প শুনবো, কথা শুনবো। তো যাই হোক, এখন যখন যে পরিস্থিতি আছে তার মধ্যে আমাদেরকে নিজেদেরকে মানিয়ে নিতে হবে। তারই অংশ হিসেবে আমরা চেষ্টা করছি যে অনলাইন শ্রেণী শিক্ষা কার্যক্রমে আমাদেরকে কিছুটা হলেও সহযোগিতা করতে। আচ্ছা, আসো এবার আমরা ক্লাসটা শুরু করি। আসলে বন্টন প্রণালী কি? বন্টন অন্তত বুঝি যে বন্টন হচ্ছে কি এক জায়গা থেকে আরেক জায়গায় দেওয়া, অর্থাৎ একজনের কাছে একটা জিনিস থাকবে সেটা কয়েকজনকে ভাগ করে দেওয়া। কিন্তু আমাদের ব্যবসায়ের ভাষায় বন্টনটা হচ্ছে একটু অন্যরকম। সেটা হচ্ছে কি যে তোমরা জানো যে উৎপাদন ব্যবস্থাপনা মানে হচ্ছে কি যে এটার মূল বিষয়টা হচ্ছে কি একটা জায়গায় উৎপাদন হবে, একটা প্রতিষ্ঠানে উৎপাদন হয়। এই উৎপাদিত পণ্যগুলো একজনের কাছে ব্যবহার করা হয় না বা একজন ব্যবহার করে না, এটা একাধিক মানুষ, একাধিক ভোগকারী সেটা ব্যবহার করে। তো এই লক্ষ্যেই যে উৎপাদিত পণ্য সামগ্রীগুলোকে ভোক্তার নিকট সহজে পৌঁছে দেওয়া, যেসব মাধ্যম ব্যবহার করে যেসব ব্যক্তি প্রতিষ্ঠান এই বন্টনের কাজগুলো করে থাকে, যে উৎপাদনকারীর নিকট থেকে। হ্যাঁ, আমরা জানি, দেখো যে উৎপাদন হয় একটা জায়গায়, এটা ধরো একটা প্রতিষ্ঠান, হ্যাঁ, যে কারখানা। আমরা ভোক্তা, ঠিক আছে, আমরা কি প্রত্যেকটা মানুষ, ঠিক আছে, মনে করো যে কি এখানে, ঠিক আছে, তারপরে বলো আরো কত কিভাবে বলবো যে সুন্দর করে আঁকি। তোমাদেরকে তো তোমরা তো ভালো আঁকতে পারো, আমি জানি। আমার আঁকার হাত তো অনেক ভালো, তাই না? ভালো আঁকতে পারি না? এই যে এরকম অনেক মানুষ, প্রতিষ্ঠান সারা দেশে ছড়িয়ে আছে, সারা বিশ্বে ছড়িয়ে আছে, কিন্তু উৎপাদন হচ্ছে কোথায়? শুধুমাত্র এই কারখানাতে। তো এই কারখানার উৎপাদিত পণ্যটা এই মানুষজনের কাছে, এক একজনের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য নিশ্চয়ই কোনো না কোনো একটা মাধ্যমের প্রয়োজন আছে। কারণ আমরা নিশ্চয়ই যে পণ্যটা ব্যবহার করি সেটা কেনার জন্য ওই প্রতিষ্ঠানে যায় না, তা ঠিক না? তো দেখো, আমি যে মার্কার পেনটা ব্যবহার করছি, এই মার্কারটা ব্যবহার করছি আমি কোত্থেকে কিনে? পাশের দোকান থেকে কিনে নিয়ে আসি। তাহলে এই দোকানে পণ্যটা কি করে আসলো? উৎপাদন হলো কোথায়? এটা উৎপাদন হয়েছে ধরো ঢাকার কোনো একটা প্রতিষ্ঠান কিংবা চিটাগংয়ের কোথাও কোনো একটা প্রতিষ্ঠানে এই পণ্যটা উৎপাদিত হয়েছে। এই পণ্যটা কিভাবে আমার হাতের কাছে চলে আসলো? এই যে চিটাগং কিংবা ঢাকা কিংবা দেশের বাইরে যে কোনো একটা প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যটা উৎপাদন করা হয়েছে, সেই পণ্যটা আমার হাতে পৌঁছানো যে মাধ্যমগুলো ব্যবহার করা হয়েছে, যে প্রতিষ্ঠানগুলো জড়িত রয়েছে, এই সবগুলোকে বলা হচ্ছে কি বন্টন প্রণালীর সাথে জড়িত। বুঝতে পারছো? আচ্ছা, আমি আরো একটু সহজ করে বলি যে ধরো যে আমাদের একটা পরিচিত প্রতিষ্ঠান প্রাণ আরএফএল,
যেটা আমরা সবাই জানি আমাদের নরসিংদীর স্থাপিত একটা প্রোডাক্ট, একটা কোম্পানি, একটা বড় কোম্পানি। এই প্রাণ আরএফএল-এর পণ্য একটা সময় শুধু দেশের ভিতরে বিতরণ করা হতো। হ্যাঁ, এখন সেটা দেশ পেরিয়ে দেশের বাইরে বিভিন্ন দেশ, মোটামুটি বলা যায় যে সারা বিশ্বে বর্তমানে প্রাণ আরএফএল-এর পণ্য বিক্রি হচ্ছে। আচ্ছা, তাহলে এটা কিভাবে সম্ভব? আমাদের যে প্রাণ আরএফএল-এর উৎপাদিত পণ্য সামগ্রীগুলো কোন উপায়ে ভোক্তাদের নিকট পৌঁছানো হয়? দেখো, প্রথমে যারা কি করবে, যে উৎপাদনকারী নিকট থেকে বড় আকারে যারা নিয়ে নিবে, তারা প্রথমে কি ডিলার বা এজেন্টরা, এজেন্টের মাধ্যমে এজেন্টের কাছ থেকে কিনবে কারা? পাইকাররা। পাইকারদের কাছ থেকে অপেক্ষাকৃত আরো ছোট লটে কিনে কারা? খুচরা ব্যবসায়ীরা। খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে আমরা এই যে খুচরা ব্যবসায়ী বলতে যে দোকান, ছোট ছোট দোকান, সুপার শপ, বাজারে যেখান থেকে আমরা কিনে নিয়ে আসি, ওগুলো ওখান থেকে আমরা এগুলোকে সংগ্রহ করে থাকি। তো এই যে দেখো, এই যে উৎপাদনকারী ছিল কি প্রাণ আরএফএল কিংবা যে মার্কার উৎপাদনকারী, তো সেখান থেকে প্রথমে একটা মাধ্যম ব্যবহার করেছে, একটা বড় প্রতিষ্ঠান কিনে নিয়েছেন বড় আকারে, তারপর সেখান থেকে আরেকটা ছোট আকারে আরেকজন ক্রয় করছেন, তারপর সেখান থেকে আরেকজন ক্রয় করছেন, তারপরে আমাদের হাতে চলে আসছেন। এখন সকল পণ্যের ক্ষেত্রে যে একই রকম ভাবে একাধিক মাধ্যম ব্যবহার করতে হবে তা নয়, তবে মানে আমরা সর্বোচ্চ মাধ্যমগুলোকে ব্যবহার করতে বলে থাকি। যে বন্টন প্রণালী বলতে বোঝানো হয় যে এটা কি, যে উৎপাদকের কাছ থেকে পণ্য বা সেবা সামগ্রী, হ্যাঁ, যে সমস্ত মাধ্যম, যে সমস্ত প্রক্রিয়া আর মাধ্যমে যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত প্রতিষ্ঠান জড়িত থাকে, হ্যাঁ, আর সমস্ত এই সামগ্রিক বিষয়গুলোকে বলা হয় কি বন্টন প্রণালী বা বন্টন প্রণালীর ধারণা। এখন আমরা পরীক্ষার খাতায় যদি প্রশ্ন আসে যে বন্টন প্রণালী কি, লেখো, তাহলে আমরা উত্তরটা কি লিখবো? তাহলে আমরা যে উত্তরটা লিখবো সেটা হচ্ছে কি, যে উৎপাদনকারীর নিকট থেকে পণ্য বা সেবা সামগ্রী ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার প্রক্রিয়ায়, হ্যাঁ, ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার প্রক্রিয়ায় আবার যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত প্রতিষ্ঠান, যে সমস্ত সংগঠনগুলো জড়িত, সামগ্রিক সবগুলোকে একসাথে বলা হয় বন্টন প্রক্রিয়া। আবার এটার সাথে আরেকটু অ্যাড করে দেওয়া যায় যে এরকম, যে উৎপাদনকারীর নিকট থেকে সহজে, সঠিক সময়ে, সঠিক দামে, স্বল্প ব্যয়ে, হ্যাঁ, স্বল্প ব্যয়ে সঠিক পণ্যটি, হ্যাঁ, ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত পক্ষ সমূহ, যে সমস্ত মধ্যস্থ ব্যবসায়ী সমূহ, যে সমস্ত প্রতিষ্ঠান, যে সমস্ত ব্যবসায়ী, যে সমস্ত সংগঠন সংস্থা জড়িত, তার সবগুলোকে একসাথে বলা হয় কি বন্টন প্রণালী। ওকে, এখন তোমরা বন্টন প্রণালী সম্পর্কে নিশ্চয়ই খাতায় কিছু লিখতে পারবা। ওকে, আমি একটা ছোট্ট একটা কি দেখাই, বন্টন প্রণালীর একটা ধারা দেখাই দিয়ে তোমাদেরকে। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি, বন্টন প্রণালী কি সম্পর্কে যদি প্রশ্ন আসেই, তাহলে তোমাদেরকে যেটা বলতে হবে যে কিছু মনীষীগণ কিছু কথা বলেছেন বন্টন প্রণালী নিয়ে। যেমন ধরো, মার্কেটিং এর জনক ফিলিপ কটলার, গ্রামস্ট্রম এটা সংজ্ঞা দিয়েছেন বন্টন প্রণালী সম্পর্কে। সেটা হচ্ছে কি, যে ডিস্ট্রিবিউশন চ্যানেল মানে বন্টন প্রণালী ইজ এ সেট অফ ইন্টারডিপেন্ডেন্ট অর্গানাইজেশনস। যে the distribution channel is a set of interdependent organizations involved in the process of making a product available, product or service available for use or consumption by the consumer or business user. কথার মানে হচ্ছে যে বন্টন প্রণালী হচ্ছে পারস্পরিক নির্ভরশীল, অর্থাৎ ইন্টারডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। ইন্টারডিপেন্ডেন্ট মানে পারস্পরিক নির্ভরশীল সংস্থা সমূহ, সংগঠনগুলোর সমষ্টি, যারা কি করে ইনভলভ ইন দ্য প্রসেস অফ মেকিং প্রোডাক্ট অর সার্ভিস অ্যাভেলেবল, যারা কিনা যে পণ্য বা সেবা সামগ্রী, হ্যাঁ, ব্যবহারকারী কিংবা ব্যবসায়ী ব্যবহারকারীর ব্যবহারের সহজলভ্যকরণের সাথে জড়িত। অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠান যে উৎপাদনকারীর নিকট থেকে পণ্য বা সেবা সামগ্রী ভোক্তারী অথবা পরবর্তী ব্যবসায় ব্যবহারকারীর নিকট
সহজে সঠিক সময়ে পৌঁছে দেওয়ার সাথে জড়িত তাদেরকে একসাথে বলা হয় কি বন্টন প্রণালী। আচ্ছা, বন্টন প্রণালীটা হচ্ছে এরকম যে উৎপাদকের নিকট থেকে প্রথমে যারা নিয়ে নিতে পারেন সেটা হচ্ছে কি দায়িত্ব নেন এজেন্টের কাছ থেকে যারা নেয় সেটা হচ্ছে কি পাইকারের কাছ থেকে যেটাকে বলা হয় খুচরা ব্যবসায়ীরা নেয়, পাইকার ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী থেকে আমরা যারা ব্যবহার করি ক্রেতা বা ভোক্তা, এই হচ্ছে কি একটা যে কোনো পণ্যের স্বাভাবিক বন্টন প্রণালী। এখন বন্টন প্রণালী সব ক্ষেত্রে একই রকম হবে এমনটা না। পণ্যের ধরন অনুযায়ী, পণ্যের প্রকৃতি অনুযায়ী সেটা ভিন্নতর হতে পারে, সেটা আমি আলোচনা করব যে পণ্য বন্টন প্রকারভেদে। তো পণ্যের বন্টন প্রণালী বলতে যদি কি বুঝো বা বন্টন প্রণালী কি, এইটুকু যদি প্রশ্নে আসে তাহলে তোমাদেরকে কি করতে হবে, যে সংজ্ঞাটা বললাম প্রাথমিকভাবে সেই সংজ্ঞাটার পরে যদি তোমরা পারো যে ফিলিপ কাটলার এন্ড গ্রাহাম স্ট্রং এর যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা তোমরা বইতেও ভালো করে পাবে। তারপরে আমি এখানে আলোচনা করেছি, তারপরে যদি তোমরা আরো ভালো করে শুনতে চাও, লিখে রাখতে চাও, তাহলে আমি আরেকবার সুন্দর করে বলি, তোমরা সেটাকে লিখে নিবে। ওকে, যেমন সেটা হচ্ছে কি যে ডিস্ট্রিবিউশন চ্যানেল ইজ এ সেট অফ ইন্টারডিপেন্ডেন্ট অর্গানাইজেশন involved in the process of making a product or service available for use or consumption by the consumer or business user. এটার অর্থাৎ বন্টন প্রণালী হচ্ছে পারস্পরিক নির্ভরশীল সংগঠনগুলোর সমষ্টি যারা ভোক্তা বা ব্যবসায় ব্যবহারকারী পণ্য বা সেবার ব্যবহার বা ভোগের জন্য সহজলভ্য করার প্রক্রিয়ায় জড়িত থাকে। ওকে, আচ্ছা, আমরা এর পরবর্তীতে যেটা করব যে বন্টন প্রণালীর বৈশিষ্ট্য। তো এ পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করেছি সেখান থেকে বন্টন প্রণালী সম্পর্কে আমরা কি কি বৈশিষ্ট্য আছে বলে মনে করতে পারি। তার মধ্যে দেখো যে এই পর্যন্ত আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো বুঝতে পেরেছি তার মধ্যে যে পয়েন্টগুলো তোমাদের নোটেট করা দরকার সেগুলো আমি তো আলোচনা করে দিচ্ছি। প্রথম পয়েন্টটা যেটা হচ্ছে যে বন্টন প্রণালী হলো কতগুলো আন্তঃনির্ভরশীল মধ্যস্থ ব্যবসায়ীর সমাহার। অর্থাৎ বন্টন প্রণালী হলো কতগুলো আন্তঃনির্ভরশীল, আন্তঃনির্ভরশীল বলতে একটার সাথে আর একটা নির্ভরশীল, একটার উপর আর একটা নির্ভরশীল, এরকম নির্ভরশীল কতগুলো মধ্যস্থ ব্যবসায়ীর সমষ্টি বা সমাহার। এরপর একটা হচ্ছে কি যে এর মাধ্যমে অর্থাৎ বন্টন প্রণালীর মাধ্যমে উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে একটা সংযোগ স্থাপন করা হয়। দেখো এখানে একটা কথা আছে যে উৎপাদক ছিল উনি, আর ক্রেতা বা ভোক্তা হচ্ছে এই। তো এই যে মাঝখানে যা যা দেখতেছি আমরা সব হচ্ছে কি বন্টন প্রণালী। বন্টন প্রণালী। তো এই যে উৎপাদকের সাথে ক্রেতার যে মাঝখানে যে যোগাযোগটা স্থাপন করলো কার মাধ্যমে? বন্টন প্রণালীর মাধ্যমে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি উৎপাদক এবং ভোক্তা বা ক্রেতার সাথে সংযোগ স্থাপনকারী অথবা সেতু বন্ধন স্থাপন করে কে? শুধুমাত্র এই বন্টন প্রণালী। ওকে, আচ্ছা, তারপরে বলতে পারি যে উৎপাদন ব্যবস্থায় গতিশীলতা আনে কি? এই বন্টন প্রণালী। দেখো উৎপাদন ব্যবস্থায় গতিশীলতা আনে বলতে বোঝায় যে উৎপাদকের কাছ থেকেই যদি সরাসরি ক্রেতারা পণ্য কিনতে হতো তাহলে উৎপাদনকারী থাকে অনেক দূরে দূরে, ধরো ঢাকায়, চিটাগংয়ে, নরসিংদীতে, ঢাকা দেশের আছে, দেশের বাইরে আছে, মানে দেশের ভিতরে, দেশের বাইরে। তো যদি কাউকে পণ্য কেনার জন্য চিটাগং যেতে হতো কিংবা কাউকে পণ্য কেনার জন্য সবসময় ঢাকা যেতে হতো তাহলে
এখন যে পরিমাণ পণ্য বিক্রয় করা সম্ভব হয়, যে পরিমাণ পণ্য তারা ব্যবহার করতে পারে, সেই পরিমাণ পণ্য কি তারা কি ক্রয় করতে পারতো, কিংবা উৎপাদকের সেই পরিমাণ পণ্য কি বিক্রি করতে পারতেন? অবশ্যই পারতো না। তাহলে এই যে উৎপাদন হতো কি, তাহলে কি খুবই কম, কারণ যারা সরাসরি গিয়ে আনতে পারবে তারাই কিনতে পারবে এবং সে পরিমাণে শুধু বিক্রি করতে পারবে। দুইজনের জন্যই কি সেটা ছিল কি সমানভাবে সমস্যা, তারা কি বিক্রি করতে পারবে না, তারা সময় মতো কিনতে পারবে না। এই জন্যই বলা হয়েছে যে উৎপাদনশীলতায় গতিশীলতা মানে কিসের বন্টন প্রণালী। এই বন্টন প্রণালীর মাধ্যমে কি হয়েছে যে উৎপাদকের নিকট থেকে এজেন্ট নিয়ে নিল, এজেন্ট কি করলো, সেটা কি করলো এলাকা ভিত্তিক ভাগ করে ডিলার বা এজেন্টের মাধ্যমে সেটা কি করলো পাইকারি ব্যবসায়ীর কাছে বিক্রি করলো। পাইকারি ব্যবসায়ী তার এরিয়াতে নিয়ে তার এলাকার খুচরা ব্যবসায়ীকে নিয়ে বিক্রি করলো, আর খুচরা ব্যবসায়ী কি করলো একেবারে আমাদের পাড়া মহল্লার দোকানে বাজারে বিক্রি করলো। তাহলে এই বন্টন প্রণালী থাকার কারণে আমরা খুব সহজে উৎপাদকের কাছ থেকে পণ্যটা আমরা আমাদের কাছে চলে আসে। তাহলে আমাদের উৎপাদন ব্যবস্থায় ব্যাপক গতিশীলতার সংচালন করছে কিসের মাধ্যমে? বন্টন প্রণালীর মাধ্যমে। তারপর হচ্ছে কি যে এই বন্টন প্রণালীটা যে সব সময় যে এরকমই হবে এটা নাও হতে পারে, এটা হতে পারে দীর্ঘ এরকম, আবার সংক্ষিপ্ত হতে পারে। কিছু কিছু পণ্য রয়েছে যেগুলোর জন্য আমাদের এত কিছু প্রয়োজন নাই, উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি পাইকারি কিনে পাইকারের কাছ থেকে খুচরা ব্যবসায়ী আমরা ভুক্তা কিনে নিতে পারি। আবার কিছু পণ্য রয়েছে যেখানে এজেন্টের দরকার নাই, পাইকারও দরকার নেই, যিনি উৎপাদন করে তার কাছ থেকে খুচরা ব্যবসায়ী ক্রয় করে, তার কাছ থেকে কি আমরা কিনি। যেমন ধরো কাঁচামালের জিনিস, হ্যাঁ, যে কৃষক উৎপাদন করলো, উৎপাদকের কাছ থেকে যে গিয়ে আমাদের যে বাজারে যারা কাঁচামাল বিক্রি করে তারা কিনে নিয়ে আসে, সেখান থেকে কি করি আমরা কিনে নিই। তো এরকম পণ্যের প্রকৃতি অনুযায়ী পার্থক্য আছে, সেটা আমি একটু পরে আলোচনা করছি। তো এ পর্যন্ত যে আলোচনা করলাম যে পণ্য বন্টন প্রণালী কি এবং পণ্য প্রণালীর ধারণা এবং পণ্য বন্টন প্রণালীর বৈশিষ্ট্য, এ পর্যন্ত তোমরা ভালোভাবে ক্লিয়ার করে বুঝতে পেরেছো নিশ্চয়ই, আশা করি। যদি মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা করে থাকো, ভিডিওটা ভালো করে দেখে থাকো, তাহলে আশা করি এখানে কোনো সমস্যা হবে না। আমরা এখন তোমাদেরকে যেটা নিয়ে পড়াবো সেটা হচ্ছে বন্টন প্রণালীর প্রকারভেদ। ওকে, আচ্ছা, প্রকারভেদটা একটু আলোচনা করি। আচ্ছা, প্রথমে বলি যে আমরা জানি পণ্যের কতগুলা শ্রেণী বিভাগ রয়েছে, যেমন ভোগ্য পণ্য, শিল্প পণ্য, সেবা পণ্য, কৃষি পণ্য। তো এক একটা পণ্যের বন্টন প্রণালী হবে কি এক এক রকম। তো আমরা পণ্যের শ্রেণী বিভাগের সাথে সংযোগ স্থাপন করেই বন্টন প্রণালীগুলোর প্রকারভেদটাকেও দেখাচ্ছি। যেমন ধরো প্রথমেই বলি ভোগ্য পণ্যের বন্টন প্রণালী। ওকে, এখন বলি যে ভোগ্য পণ্য কোনটাকে বলা হয়। ভোগ্য পণ্য হচ্ছে ওই সমস্ত পণ্য যে সমস্ত পণ্য ক্রেতারা শুধুমাত্র ভোগের উদ্দেশ্যে ক্রয় করে, অর্থাৎ পরবর্তী কোন উৎপাদন কাজে সেটাকে ব্যবহার না করে সরাসরি ভোগ করার জন্য যে সমস্ত পণ্য ক্রয় করা হয় সেগুলোকে বলা হয় কি ভোগ্য পণ্য। এখন আমরা যেমন ধরো চাল, ডাল, তেল, লবণ, হ্যাঁ, এই সমস্ত জিনিস যারা পরিবারের জন্য ক্রয় করে থাকি সেগুলো আমরা নিশ্চয়ই আগে নতুন করে বিক্রির জন্য ক্রয় করি না। তো এই বিষয়গুলোকে, এই সমস্ত পণ্যগুলোকে সরাসরি যখন আমরা ভোগের জন্য ক্রয় করে থাকি তখন সেটাকে বলা হচ্ছে কি তোমার ভোগ্য পণ্য। এখন এই ভোগ্য পণ্যের বন্টন প্রণালীগুলো কিরকম হবে। এখন ভোগ্য পণ্যের মধ্যেও কতগুলো পণ্যের ধরন আছে। কিছু কিছু পণ্য আছে যে এর আগে যে দেখালাম সরাসরি সবগুলো স্তর ব্যবহার করা হবে, আর কিছু কিছু অল্প স্তর, এক স্তর, কিছু কিছু শূন্য স্তর, একটা 2 স্তর। আমি একটু দেখাচ্ছি যে
প্রণালী 1, হ্যাঁ, স্তর হচ্ছে 0, অর্থাৎ 0 স্তর। এখানে সরাসরি এটা হচ্ছে কি হবে, উৎপাদক ভোক্তা। যে উৎপাদন করবে তার কাছ থেকে সরাসরি ভোক্তা কিনে নেবে, এটা একটা। তারপর হচ্ছে প্রণালী 2, স্তর হচ্ছে 1, একটা স্তর থাকবে। সেটা হবে কি, উৎপাদক, হ্যাঁ, উৎপাদক থেকে থাকবে কি, পাইকার ভোক্তা। তারপরে বলি যে প্রণালী 3, স্তর হবে কি কটা, 2টা। এখানে ডট দিলাম মানে স্তর হলো কি 2টা। সেখানে কি থাকবে, উৎপাদক, তারপর হচ্ছে কি পাইকার, তারপর হচ্ছে কি জবার, পাইকার, খুচরা ব্যবসায়ী। এখানে এখানে একটু ভুলে গেছে, এটা পাইকার না, এটা হচ্ছে খুচরা ব্যবসায়ী ভোক্তা। তারপর হচ্ছে উৎপাদক, পাইকার, খুচরা ব্যবসায়ী, পরে হচ্ছে ভোক্তা। আর 4 নম্বরে হবে 3টা স্তর ব্যবহৃত হবে, সেটা হচ্ছে কি উৎপাদক, পাইকার, জবার, খুচরা, ভোক্তা। ওকে, অর্থাৎ ভোগ্য পণ্যেরও পণ্যের ধরন প্রকৃতি অনুযায়ী, হ্যাঁ, বন্টন প্রণালী ভিন্ন হবে। কিছু কিছু পণ্যের ক্ষেত্রে হবে উৎপাদন থেকে সরাসরি ভোক্তা, যেমন কাঁচামালের ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে উৎপাদন থাকবে, খুচরা ব্যবসায়ী থাকবে, হ্যাঁ, সরাসরি ভোক্তা থাকবে। তারপর কিছু ক্ষেত্রে থাকবে উৎপাদক, পাইকার, খুচরা ব্যবসায়ী, ভোক্তা। আবার কিছু ক্ষেত্রে উৎপাদক, পাইকার, জবার, খুচরা ব্যবসায়ী, ভোক্তা। ওকে, তোমরা বই থেকে এই বিষয়টাকে আরো সুন্দর করে দেখতে পারবা, আলোচনা করবা। যদি কোনো সমস্যা হয়, বুঝতে না পারো, সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করবা, আমি লাইভে তোমাদেরকে কি করবো, পরবর্তী ক্লাসে আনসার দেব। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভোগ্য পণ্যের বন্টন প্রণালী গেল। এবার আসি আমরা হচ্ছে পরবর্তী পণ্যের, শিল্প পণ্যের বন্টন প্রণালী নিয়ে আলোচনা করব। শিল্প পণ্যের জাস্ট এখানে একটু চেঞ্জ করি আমি। শিল্প পণ্যের বন্টন প্রণালী। শিল্প পণ্য কাকে বলা হয়? শিল্প পণ্য হচ্ছে ওই সমস্ত পণ্য, যে সমস্ত পণ্যগুলোকে পরবর্তী উৎপাদনের সাথে ব্যবহার করা হয়, অর্থাৎ একটা পণ্য কিনে এনে ওই পণ্যটাকে আবার নতুন করে উৎপাদনের মাধ্যমে নতুন আর একটা পণ্য তৈরি করা। যেমন ধরো, আমি প্রথমে কি কিনলাম, যে আম কিনলাম, হ্যাঁ, আম কিনে আনলাম। আম কিনে আনার পরে সেটাকে আমি আবার নতুন করে প্রসেস করে জুস তৈরি করলাম, পরবর্তীতে বিক্রি করলাম। তো আমি যদি আমটা সরাসরি খাওয়ার জন্য কিনি, সেটা হবে কি আমার জন্য ভোগ্য পণ্য। কিন্তু আমটা যদি আমি সরাসরি না খাওয়ার জন্য না কিনে, আমটা দিয়ে আমি অন্য কিছু তৈরি করে আবার বিক্রি করি, সেটা হয়ে যাবে আমার কি শিল্প পণ্য। অর্থাৎ একই পণ্য ভোগ্য পণ্য হতে পারে, আবার একই পণ্যটাই শিল্প পণ্য হতে পারে। সেটা হবে কি পণ্যের নামের উপরে না, সেটা হবে কি ব্যবহারের উপর ভিত্তি করেই, আর ব্যবহারকারীর উপর ভিত্তি করেই এটা ভোগ্য পণ্য না শিল্প পণ্য সেটা নির্ধারিত হবে। তো একই ধরনের পণ্য, কাঁচামাল,
আম প্রোডাক্ট, চাল, ডাল, যাই হোক, আমি যদি নিজে খাওয়ার জন্য ক্রয় করি সেটা হবে ভোগ্যপণ্য। যদি এটা আমি পরবর্তীতে আবার নতুন করে ব্যবহার করে নতুন কিছু উৎপাদন করে বিক্রির জন্য করে কিনা থেকে সেটা হচ্ছে কি শিল্পপণ্য। তো শিল্পপণ্যের ক্ষেত্রেও একই রকম প্রণালী, এক স্তর আছে উৎপাদক থেকে। এখানে ভোক্তা না হয়ে হবে কি যে শিল্পের ব্যবহারকারী। ঠিক আছে, উৎপাদনকারী থেকে হয়ে যাবে কি সেটা শিল্পের ব্যবহারকারী। ওকে, তো এটাও ঠিক একই রকম উৎপাদন থেকে। এখানে খুচরা ব্যবসায় আর হবে না, খুচরা ব্যবসায়ী পরবর্তী খুচরা ব্যবসায়ী জায়গায় হয়ে যাবে হচ্ছে কি প্রতিনিধি। প্রতিনিধি আর ভোক্তা মানে হচ্ছে কি লিখবো প্রতিনিধি আর হচ্ছে কি এই শিল্পপণ্যের ব্যবহারকারী। এটা হচ্ছে কি শূন্য স্তরের ভোক্তা, উৎপাদন থেকে সরাসরি শিল্পের ব্যবহারকারী। স্তর প্রণালী 2, স্তর 1 হবে কি উৎপাদন থেকে প্রতিনিধির মাধ্যমে শিল্পের ব্যবহারকারী। আর এরপরে হচ্ছে কি যে উৎপাদন থেকে প্রতিনিধির থেকে পরবর্তী স্তরে প্রতিনিধির সাথে আরেকটা জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে কি প্রতিনিধি বিতরণকারী। শিল্পপণ্যের বিতরণকারী, সেখান থেকে হচ্ছে কি এই শিল্পের ব্যবহারকারী। শিল্পের ব্যবহারকারী, শিল্পপণ্যের ব্যবহারকারী। আচ্ছা, এইগুলো হচ্ছে কি যে শিল্পপণ্যের বন্টন প্রণালী। আর আবার ভালো করে বুঝো যে শিল্পপণ্য হচ্ছে ওই সমস্ত পণ্য যে সমস্ত পণ্য পরবর্তী উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, সে পণ্যকে বলা হয় হচ্ছে কি শিল্পপণ্য। এই শিল্পপণ্য বন্টন প্রণালী হচ্ছে কি অর্থাৎ উৎপাদকের নিকট থেকে সরাসরি শিল্পের ব্যবহারকারীর নিকট যেতে পারে, আবার সরাসরি না গিয়ে একজন প্রতিনিধির মাধ্যমে ব্যবহারকারীর নিকট যেতে পারে, আরেকবার উৎপাদনকারী প্রতিনিধি হয়ে আরেকজন বিতরণকারী হয়ে তারপর শিল্প পণ্যের কাজ ব্যবহারকারীর নিকট যেতে পারে। এটা হচ্ছে কি শিল্প পণ্যের বন্টন প্রণালী। তারপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কি সেবা পণ্যের বন্টন প্রণালী। সেবা পণ্য বলতে কি বোঝায়? আমরা জানি সেবা হচ্ছে এরকম একটা জিনিস যেটা নাকি ধরা যায় না, ছোঁয়া যায় না, সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার নিকট পৌঁছে দিতে হয়। তাহলে সেবা পণ্যটা কি? হ্যাঁ, আমরা যে সমস্ত বিষয় আছে যেরকম যে সেবা পণ্য, যেমন ধরো মোবাইল ফোনে যে আমরা কথা বলি সেটা কি একটা সেবা, তাই না? তো সেবাটা নেওয়ার জন্য আমাদের কি কিছু একটা যন্ত্রপাতির প্রয়োজন হয়, যেমন মোবাইলের প্রয়োজন হয়। হ্যাঁ, তারপর হচ্ছে কি সিম কার্ডের প্রয়োজন হয়, ইন্টারনেটের প্রয়োজন হয়। ইন্টারনেটের সাথে জড়িত যে বিষয়গুলো, রাউটার বলো, ওয়াইফাই এর জন্য যে সমস্ত বিষয় জড়িত, এই পণ্যগুলোকেও তো একইভাবে ডিস্ট্রিবিউট করতে হবে। এই পণ্যগুলোকে বলা হয় কি সেবা পণ্য। যেমন ধরো বিদ্যুতের বিভিন্ন যন্ত্রপাতি, বিদ্যুতের লাইট, ঠিক আছে, এই সেবা পণ্যগুলা। তারপর হচ্ছে কি আমরা জানি এলপি গ্যাস ব্যবহার করা হয় বাসা বাড়িতে। আমরা জানি গ্যাস থেকে সেবা নেই, গ্যাস তো আর আমরা খাই না, গ্যাস থেকে পুড়ে এসে আগুন ধরে আমরা সেই সেবাটা ব্যবহার করি। কিন্তু তার জন্য এই গ্যাস জ্বালানোর জন্য আমাদের কি এলপি গ্যাসের বোতল নিতে হবে, কিংবা যদি আমরা লাইনের গ্যাস ব্যবহার করি তার জন্য আনুষঙ্গিক যন্ত্রপাতি নিতে হবে। এই বিষয়গুলোকে কি একসাথে বলা হয় কি সেবা পণ্য। তো সেবা পণ্যের ক্ষেত্রে কিভাবে হয় যে একইভাবে বন্টন প্রণালী ব্যবহার করা হয়, সেটা হচ্ছে উৎপাদনকারী থেকে সেবা গ্রহণকারী। কিছু কিছু আছে সরাসরি উৎপাদনকারী থেকে সরাসরি সেবা গ্রহণকারী হয়। যেমন ধরো পল্লী বিদ্যুৎ কি এক জায়গায় উৎপাদন হয়, এখানে কোনো মাধ্যম ব্যবহার করা হয় না, সরাসরি তাদের লাইনের মাধ্যমে আমাদের বাসায় কি করা হয়, পৌঁছে দেওয়া হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে যে সরাসরি কি করা হয় না, যে পৌঁছে দিতে পারে না, প্রতিনিধির মাধ্যমে দিতে হয়। যেমন ধরো ইন্টারনেট ব্যবস্থা, সরকার ইন্টারনেট ব্যবস্থা সরাসরি আমাদের কাছে দিতে পারে না,
হ্যাঁ, যদিও সরকারি সেবা আছে, কিন্তু তারপরেও কি অন্য প্রতিনিধির মাধ্যমে আমাদের কাছে সেবাটা আসে। যেমন ধরো টেলিটক একটা প্রতিনিধি, ঠিক আছে, টেলিটকের মাধ্যমে আমাদের নিচে মোবাইল ফোনের প্রতিনিধি হিসেবে আসে, ইন্টারনেটের প্রতিনিধি হিসেবে আসে। তারপরে আরো ব্যক্তি মালিকানাদের প্রতিষ্ঠান কিনে নিয়ে পাইকারি ভাবে আমাদেরকে মোবাইল ফোনের সেবাটা দিয়ে থাকে। তো এই ধরনের ক্ষেত্রে, সেবা পণ্যের ক্ষেত্রে এই দুই ধরনের উৎপাদন বন্টন প্রণালী ব্যবহার করা হয়। একটা হচ্ছে সরাসরি ভোক্তা থেকে ব্যবহারকারী, একটা হচ্ছে একটা প্রতিনিধি ব্যবহার করার মাধ্যমে ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া হয়। আচ্ছা, তারপরে আসি যেটা কৃষি পণ্যের। কৃষি পণ্যের বন্টন প্রণালী। তো কৃষি পণ্যের বন্টন প্রণালীর ক্ষেত্রেও প্রথম দিকে আমরা শূন্যস্তর উৎপাদক থেকে ভোক্তা নিয়ে নিতে পারি। এখানে আবারও আমরা ভোক্তা ব্যবহার করব। উৎপাদক থেকে সরাসরি ভোক্তা, অর্থাৎ কিছু কিছু ব্যক্তি আছে যারা নাকি কাঁচামাল উৎপাদন করে, উৎপাদনের বাজারে নিয়ে সরাসরি বিক্রি করে নিজেরাই। ঠিক আছে, তোমরা বাজারে গেলে দেখবা কিছু লোক বসে থাকে সবজি নিয়ে, মরিচ নিয়ে, অনেক কিছু নিয়ে বসে থাকে, বলা হয় আমার নিজের জমি, নিজের হাতে ফসলের জমি আপনারা নিয়ে যান, ভালো ভালো, ঠিক না? আচ্ছা, তো এগুলো হচ্ছে কি যে শূন্যস্তর উৎপাদক থেকে সরাসরি ভোক্তা কৃষি পণ্যের ক্ষেত্রে। তারপরে আরো কিছু আছে যে কিছু কিছু ক্ষেত্রে যে সরাসরি ভোক্তা বিক্রি উৎপাদনকারী বিক্রি করে না, খুচরা ব্যবসায়ীরা গিয়ে তাদের জমি থেকে কিনে নিয়ে আসে। সেটা হচ্ছে কি, তখন সেটা কি হবে, এখানে প্রতিনিধি জায়গায় উৎপাদক থেকে কি হবে, খুচরা ব্যবসায়ী, তারপর হচ্ছে কি ভোক্তা। তারপরে আবার কি দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে যখন উৎপাদনের পরিমাণটা অনেক বড় হয়, বাণিজ্যিক আকারে যখন কৃষি পণ্যগুলোকে উৎপাদন করা হয়, সেই ক্ষেত্রে সরাসরি খুচরা ব্যবসায়ীরা নিয়ে আসতে পারে না। কারণ বাণিজ্যিক আকারে উৎপাদন করলে ব্যাপক আকারে উৎপাদন করা হয়, তখন সেই ব্যাপক উৎপাদন গুলাকে খুচরা ব্যবসায়ী বিক্রি করতে পারে না, যার ফলে দেখা যায় বড় ধরনের বন্টন প্রণালী ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে উৎপাদনের কাছ থেকে প্রথমে নিতে পারে তোমার প্রতিনিধি কিংবা পাইকার, পাইকার থেকে নেবে হচ্ছে কি খুচরা ব্যবসায়ী, তারপর হচ্ছে কি ভোক্তা। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি বন্টন প্রণালীর প্রকারভেদ। আমরা কি কি পড়লাম? প্রথমটা বলো ভোগ্য পণ্যের বন্টন প্রণালী, তারপরে পড়লাম হচ্ছে আমরা শিল্প পণ্যের বন্টন প্রণালী, তারপর আমরা পড়লাম হচ্ছে সেবা পণ্যের বন্টন প্রণালী, তারপর সর্বশেষ যেটা পড়লাম সেটা হচ্ছে কি কৃষি পণ্যের বন্টন প্রণালী। আমরা দেখি আর একটা টপিক শেষ করা যায় না, সময়টা দেখি। আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে সর্বশেষ আর একটা ছোট্ট একটা টপিক দিয়ে আজকে ক্লাসটা শেষ করে দেব। পরবর্তী ক্লাসে এটার যতটুকু বাকি থাকবে সেটা দেখব। আচ্ছা, আমরা আজকে আর কিছু বিষয় নিয়ে আলোচনা করে দিই। সেটা হচ্ছে বন্টন প্রণালীর কার্যাবলী। কার্যাবলী কি কি কাজ তারা করে থাকে? প্রথম কাজটা হচ্ছে কি তথ্য সরবরাহ। অর্থাৎ বন্টন প্রণালীর সাথে যারা জড়িত থাকে, যখন নাকি উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার নিকট পণ্যটা দেওয়া হয়, তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করে, যে পণ্যটা সম্পর্কে কাস্টমারদের কাছ থেকে তথ্য জানতে চায়, যে হ্যাঁ পণ্যটা কিরকম, কি অবস্থায় আছে, গুণাগুণ ঠিকঠাক আছে কিনা, নাকি কোনো সমস্যা আছে, এটার কিরকম বিক্রি হচ্ছে, কাস্টমাররা এটা চাচ্ছে কিনা, কিংবা কিরকমটা চাচ্ছে, কোনো পরিবর্তন প্রয়োজন কিনা, এই ধরনের যাবতীয় তথ্যটা এই বন্টন প্রণালীর মাধ্যমে ভোক্তা গিয়ে বলে যে দোকানদারকে, যে আমি আপনার কাছ থেকে ওই পণ্যটা নিয়েছিলাম, ওই পণ্যটা তো আমার ভালো হয় নাই, পণ্যটা কি ওই রংটা এরকম চলে গেছে, কিংবা ওইটার টেস্টটা এরকম নষ্ট হয়ে গেছে, কিংবা ওইটা একটা যে কোনো সমস্যা, বা আপনারা বলি না এই পণ্যটা অনেক ভালো লাগছে, এই ধরনের আমরা কমেন্টস কিন্তু কি আমরা এই দোকানদারকে বা আমরা যার কাছে পণ্যটা কিনি তার কাছে করে থাকি। তো সেই তথ্যগুলোকে কারকে যারা নাকি এজেন্ট বা মাধ্যম যারা পণ্যগুলো দিয়ে যায় তাদের কাছে পৌঁছায়, যে আপনাদের এই পণ্য সম্পর্কে বলা হয়েছে যে এগুলো এই সমস্যা আছে, এই কাস্টমারদের কাছ থেকে এই ধরনের রিপোর্ট আমরা পাইছি, আপনারা এগুলো কি কি করেন, ঠিকঠাক করেন।
তো এই এজেন্ট বা ডিলাররা গিয়ে সেটা এগুলোকে কাকে বলবে? উৎপাদনকারীকে বলবে যে হ্যাঁ এই পণ্যগুলো সম্পর্কে আমরা মার্কেট থেকে এই ধরনের তথ্য পেয়েছি, এই প্রোডাক্টগুলোকে আমাকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে, এখানে বাড়াইতে হবে, এখানে কমাইতে হবে। হ্যাঁ, তো তারপরে যে পরিমাণ পণ্য বাজারে ছাড়া হয়েছে সেগুলো সবগুলো বিক্রি হচ্ছে কি হচ্ছে না, এই সমস্ত তথ্য কে সংগ্রহ করে? এই বন্টন প্রণালীর মাধ্যমে সরবরাহ করা হয়। ওকে, তারপর হচ্ছে কি যোগাযোগ স্থাপন। দেখো যে যোগাযোগ স্থাপন বলতে বলা হয়েছে যে উৎপাদনকারীর থেকে ভোক্তার নিকট যে এই যে তথ্য নেওয়ার জন্য যাবতীয় যোগাযোগটা কে কার মাধ্যমে স্থাপন করা হচ্ছে? এই বন্টন প্রণালীর মাধ্যমে। তারাই কি করে যে কি পরিমাণ লাগবে, পণ্য কখন লাগবে, কতটুকু লাগবে, কি পরিমাণ লাগবে, কোন কোয়ালিটি লাগবে, সমস্ত গুলা কি করা হয়? এই বন্টন প্রণালীর মাধ্যমে এই যোগাযোগটা স্থাপন করা হয়। তারপর হচ্ছে কি সামঞ্জস্য বিধান, যে চাহিদার সাথে সামঞ্জস্য বিধান বন্টন প্রণালী ঠিক করে দেয় যে উৎপাদনকারী তো শুধু উৎপাদন করতেই থাকবে, যদি পরিমাণ মতো বিক্রি করতে না পারে তাহলে তো তাদের কি লসের মুখোমুখি হতে হবে। এই কারণে বন্টন প্রণালীর মাধ্যমে সামঞ্জস্য বিধান হয়। কিসের সামঞ্জস্য বিধান? চাহিদার সাথে যোগানের, অর্থাৎ যে কাস্টমাররা কি পরিমাণ পণ্য চাচ্ছে, কম চাচ্ছে না বেশি চাচ্ছে, হ্যাঁ, যে কি পরিমাণ পণ্য হলে বাজারের চাহিদা পূরণ করা সম্ভব, এই তথ্যগুলা কি বন্টন প্রণালীর মাধ্যমে উৎপাদকের নিকট পৌঁছানো হয়। এইভাবে সামঞ্জস্য বিধান করা হয় উৎপাদনের এবং কি ভোগের। তারপরে আসো, আমি লিখি নাই সামঞ্জস্য বিধানটা, সামঞ্জস্য বিধান। তারপরে আসো হচ্ছে কি বস্তুগত বন্টন। বস্তুগত বন্টন বলতে বোঝায় যে কি পরিমাণ পণ্য কিনতে হবে, একটা পাইকার বা কিংবা ডিলার কিংবা উৎপাদনকারী কি পরিমাণ পণ্য কিনে সেটা কি বিক্রি করতে পারবে, বা কি পরিমাণ পণ্য উৎপাদন করলে সেটা কি করতে পারবে? বিক্রি করতে পারবে, এবং সেটা কিভাবে কত সহজে গুদামজাতকরণ সংরক্ষণ করে কি করে সঠিক সময় সেটা বিক্রি করা সম্ভব হবে। তারপর হচ্ছে কি যে আরেকটা বলি যে 5 নম্বর যেটা বলি যে অর্থ সংস্থান। আরটা হচ্ছে কি ঝুঁকি নেওয়া। এই দিয়ে শেষ করে দেবো। ওকে, অর্থ সংস্থানটা কিভাবে করে থাকে? বন্টন প্রণালী অর্থ সংস্থানে ব্যাপকভাবে সহায়তা করে থাকে। কিভাবে? উৎপাদনকারী উৎপাদন করার পরে যদি সেটা বিক্রয় করতে না পারে তাহলে কিন্তু তার অর্থটা তার কাছে আসবে না। তাহলে তার মূল উদ্দেশ্য হচ্ছে কি বিক্রয় করা, আর বিক্রয় করার জন্য আমাদেরকে তাদেরকে যেটা ফলো করতে হয় সেটা হচ্ছে কি যে এই বন্টন প্রণালীর মাধ্যমে মধ্যস্থ ব্যবসায়ীরা, পাইকাররা, খুচরা ব্যবসায়ীরা সেটা তাদের কিনে নেওয়ার মাধ্যমেই কি করা হয়? ভোক্তার নিকট পৌঁছে দেয়। এখন পাইকার কিন্তু টাকা দিয়েই উৎপাদনকারীর কাছ থেকে নিয়ে আসে, আবার উৎপাদনকারীর কাছ থেকে টাকা দিয়ে খুচরা ব্যবসায়ী নিয়ে আসে, পাইকারের কাছ থেকে টাকা দিয়ে খুচরা ব্যবসায়ী নিয়ে আসে, খুচরা ব্যবসায়ীর কাছ থেকে টাকা দিয়ে ভোক্তারা কিনে। তাহলে এই যে ভোক্তার কাছ থেকে টাকাটা সংগ্রহ করলো খুচরা ব্যবসায়ীর কাছ থেকে নিয়ে গেল পাইকারের কাছ থেকে নিয়ে যায় কি এজেন্টের কাছ থেকে নেয় উৎপাদনকারী। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় উৎপাদনকারীর কাছে টাকা না থাকলেও ওই পাইকার কিংবা এজেন্টের কাছ থেকে টাকা নিয়ে নেয় যে আমি আপনাদেরকে পণ্য দেবো, আমাকে আপনারা টাকা দেন, তাহলে আমি কি করতে পারবো? ভালো মানের পণ্য সঠিক সময়ে উৎপাদন করে আপনাদেরকে আমি কি করতে পারবো? দিয়ে দিতে পারবো। এইভাবে উৎপাদনকারীকে অর্থের সংস্থান করে দেয় তারা এই বন্টন প্রণালীর সাথে জড়িত যে সমস্ত সংস্থা বা প্রতিষ্ঠান বা ব্যবসায়ী, যার যে সমস্ত ব্যক্তি রয়েছে। তারপরে ঝুঁকি নেওয়া। এই যে ঝুঁকি নেয় মারাত্মকভাবে একটা গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে কি ঝুঁকি নেওয়া। উৎপাদনকারীর মূল কাজ হচ্ছে কি উৎপাদন করা, ওইটার পরবর্তী দায়িত্বটা উৎপাদনকারীর আর থাকে না। বন্টন প্রণালীর সাথে যারা জড়িত থাকে, যেমন এজেন্ট কিংবা পাইকার কিংবা খুচরা ব্যবসায়ী, তারা কিন্তু এই ঝুঁকিটাকে কি করে নেয়? বন্টন করে নেয়। অর্থাৎ যদি পণ্যটা বিক্রি করতে না পারে পুরোপুরি, সেই ঝুঁকিটা যদি পাইকার যদি কিনে নেয় কিংবা এজেন্ট যদি পণ্যটা কিনে নেওয়ার পরে ওটা বিক্রি হলো কি হলো না, পচে গেল না নষ্ট হয়ে গেল, এটার ঝুঁকি কিন্তু উৎপাদনকারীর নিকট থাকে না। এটা কার হয়ে যায়? ওই এজেন্ট কিংবা পাইকারের। ঠিক একই রকম ভাবে এজেন্ট কিংবা পাইকার যখন এটা কিনে এর কাছ থেকে যখন খুচরা ব্যবসায়ীরা কিনে নেয়, তখন ওটার যাবতীয় ঝুঁকি কিন্তু চলে যায় খুচরা ব্যবসায়ীর নিকট। ঠিক আছে? তাহলে খুচরা ব্যবসায়ীর কাছ থেকে কিনে নেয় কারা? ভোক্তারা নেওয়ার পরে, বাসায় নেওয়ার পরে নষ্ট হয়ে গেলে কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু মেরামত কিংবা ঠিক করে দিতে পারে, কিন্তু পুরোপুরি ঝুঁকি কিন্তু তারা বহন করে না।
তো সেক্ষেত্রে এই সামগ্রিক ঝুঁকিটাকে কি বন্টন প্রণালীর সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংগঠনগুলো ভাগ করে নিয়ে নেয়। তো এটা বন্টন পণ্য সামগ্রী উৎপাদন বন্টনের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে বিবেচিত হয়ে থাকে। তো যাই হোক, আজকের আলোচনা এ পর্যন্ত সমাপ্ত রাখবো। আশা করি তোমরা ক্লাসটা খুব ভালোভাবে এনজয় করবা, ক্লাস ঠিক মতো করবা, ভালোভাবে হেডফোন লাগিয়ে শোনার চেষ্টা করবা। আশা করি কথাগুলো ভালোভাবে শুনতে পারবে। আর যদি লেখা দেখতে কোনো সমস্যা হয়, সমস্যা নেই, আমি কিন্তু সাথে সাথে সবগুলো লেখা বলেছি। তারপরে যদি তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবা, আমি তোমাদেরকে চেষ্টা করবো সমাধান দেওয়ার জন্য। তো আগামী ক্লাসের অপেক্ষায়, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর স্টে হোম, স্টে সেফ। অপ্রয়োজনে কেউ বাড়ির বাইরে যাবা না, ঠিক আছে? সামনে ঈদ, ঈদের প্রিপারেশন নাও। আশা করি বাসায় বসেই গত রোজার ঈদের মতো এবার ঈদটা তোমাদের ভালো কাটবে। সবাইকে ঈদ মোবারক, শুভেচ্ছা সবাইকে, আল্লাহ হাফিজ।